সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আরফিন সুলতানা, এবং আপনারা জানেন আমাদের অতিথি হিসেবে সবসময় স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকেন, এবং আজকে যারা আছেন আমাদের সাথে তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, যিনি কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ, যিনি শিশু মেডিসিন বিভাগে আছেন বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউটে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথি হিসেবে কার্ডিওলজিস্ট আছেন এবং শিশু মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ আছেন। আমরা আজকে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিজলস আউটব্রেক। এই বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে আপনারা জানতে চাইতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। ডক্টর সালাউদ্দিন মাহমুদ, আপনার কাছ থেকে আজকে আলোচনাটা একটু শুরু করতে চাই, যেহেতু আপনি শিশু বিশেষজ্ঞ হিসেবে আজকে আমাদের সাথে জয়েন করেছেন। মিজলস আউটব্রেকের ব্যাপারে সবার মনে কিন্তু অনেক প্রশ্ন আছে, স্পেশালি একটা ইনফেকশাস ডিজিজ হঠাৎ করে দেশে এরকম করে বেড়ে গিয়েছে, এতগুলো শিশুর মৃত্যু হচ্ছে, 100-এর কাছাকাছি হয়ে গেছে অলমোস্ট। সো এই মিজলস সম্পর্কে আমাদের দর্শকদের আসলে আপনি কী বলতে চান, রোগটা কী এবং সেটা থেকে কী কী ধরনের উপসর্গ দেখলে একজন মানুষ বুঝতে পারেন যে তার বাচ্চার মিজলস রোগ হওয়ার সম্ভাবনা হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিজলস রোগটা হচ্ছে একটা ভাইরাস, আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে ঢুকে একটা তীব্র জ্বর তৈরি করে। 3-4 দিন জ্বর থাকার পরে একটু কাশি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়ে যায়, তাকাতে কষ্ট হয়, কখনো কখনো কানে ব্যথা, এবং 4 দিন পরে দেখা যায় র্যাশ দেখা যায়। আমার মুখের পেছন থেকে, কানের পেছন থেকে র্যাশটা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে। 2 দিন জ্বর থাকার পরে, 4 দিন জ্বরের পরে আরও 2 দিন, 6 দিনের মাথায় র্যাশটা আবার কমে যায়। আস্তে আস্তে 7 থেকে 8 দিনে বাচ্চা ভালো হয়ে যায়, যদি কোনো জটিলতা না দেখা দেয়। আর যদি কোনো র্যাশ বা যেটা বলছেন, এটা আসলে কিভাবে বুঝতে পারেন? র্যাশের তো অনেকগুলো টাইপ আছে, আমরা হয়তো ডাক্তাররা খুব ইজিলি বুঝতে পারছি। এটাকে বলা হয় লালচে। প্রথমে ফোঁটা ফোঁটা থাকে, পরে আস্তে আস্তে এটা শেডিং হয়, পরে আস্তে আস্তে ব্ল্যাকিনিং হয়। ইংরেজিতে বলা হয় ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। তো যেটা বলছিলাম যে এই হাম নিয়ে আমাদের কিন্তু দুশ্চিন্তা একদমই ছিল না। আমরা যদি একটু ইতিহাসটা ঘাঁটি, 2017 সালে বিডিএইচএস বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোক্রেটিক সার্ভে মিজলস ভ্যাকসিনেশন কভারেজ আমাদের এখানে ছিল 88%। 2022 সালে এসে এটা হয়ে গেল 93%। আমরা কিন্তু আমাদের গোলে আছি। 2023-এর দিকে এটা হয়ে গেল 95%। 2024-এ আমাদের একটু রাজনৈতিক সমস্যা ছিল এখানে, এরপরে ওই বছর থেকেই এটার একটু কাভারেজটা আবার কমা শুরু করলো, সেটা হয়ে গেল 88 থেকে 89%। 2025-এ এসে ড্রামাটিক্যালি কমে গেল, এবং এটা হলো অ্যারাউন্ড 59.1%। যখন একটা আমাদের কোনো এরিয়াতে একটা জনগোষ্ঠীর একটা বড় অংশ এই হামের টিকা নেবে না, তখন পুরো জনগোষ্ঠীটাই আসলে হামের প্রাদুর্ভাবে আক্রান্ত হবে, যেটা এখন হচ্ছে। এটা হচ্ছে কারণ 1। আর 2 হচ্ছে, আপনি যদি আরেকটু চিন্তা করেন, আমাদের যে করোনা মহামারী হলো 2020-এর দিকে, তখন থেকেই টিকার প্রতি কিছু কিছু মানুষের অনীহা, যে টিকা দিব না, টিকা দিলে কি হবে, আমাদের শ্রবণ শক্তি কমে যাবে, আমার হার্ট দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রকম মানুষের মধ্যে ভুল ধারণা, মানে বেনিফিট এবং রিস্কের মধ্যে পড়ে গেল। তখন থেকে মানুষের টিকার প্রতি একটা অনীহা চলে আসলো, যার পর থেকে যে রুটিন যে আমাদের যে ভ্যাকসিনগুলো আমরা দিয়ে আসছিলাম এবং মোর দ্যান 90% আমাদের কাভারেজ ছিল, এইটাও কিন্তু একটা কারণ তাদের অনীহা। আবার পলিটিক্যাল কারণে হোক বা রাজনৈতিক যে কোনো কারণেই হোক, 2025 সালে ভ্যাকসিনের আবার আমাদের মানে সরবরাহ আসলে কিছুটা হয়তো কম ছিল। আবার কিছু মানুষ টিকা একটা দিয়েছে, 2টো দেওয়ার কথা। আপনারা জানেন, একটা 9 মাস বয়সে দিতে হয় এবং আরেকটা 1 বছর 3 মাস বয়সে দিতে হয়। ওটাও দেখা যায় একটা দিয়েছে, গাফিলতির কারণে আরেকটি দিল না। শেষ যেটা আমি বলবো, যে আমরা 6 মাস পর্যন্ত আমাদের যে মায়ের বুকের দুধ, এইটার বাচ্চাদের যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি, এটার পার্সেন্টেজ কিন্তু 2017 সালে খুব ভালো ছিল, 65%। এটা আস্তে আস্তে কমতে কমতে 2022 সালে এসে এটা হয়ে গেল 55%। দেখেন, এই এক্সক্লুসিভ আমরা বারবার বলি 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ কেন? আল্লাহ তাআলা এই মায়ের বুকের দুধে মিজলসের যে রোগের বিরুদ্ধে যে অ্যান্টিবডি, এটা কিন্তু বাচ্চা পেয়ে থাকে, এবং 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই প্রোটেকশনটা বাচ্চা পায়। এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মাত্রাটা কমে যাওয়াও এটা কিন্তু পারিপার্শ্বিকভাবে দায়ী। কাছে অনেকগুলো কারণ এই প্রাদুর্ভাব চলে এসেছে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। স্যার, আপনার কাছ থেকে একটু বিষয়টা জানতে চাই। মিজলস রোগ মানে বা হাম রোগ আমরা যখন চিন্তা করছি, বেশিরভাগ ক্ষেত্রে এটা তো বাচ্চাদেরকে এফেক্ট করছে। অ্যাডাল্টদের হাম রোগ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, না হলে সেটা কি কারণে হচ্ছে না? অ্যাডাল্টদেরও সম্ভাবনা আছে। যাদের ভ্যাকসিনেটেড হয় নাই বা কোনো কারণে ভ্যাকসিনেটের যে আওতায় ছিল, ওই আওতার মধ্যে
সে তখন নিতে পারে না। মানে আমাদের যে ইপিআই শিডিউলটা আছে, ইপিআই শিডিউলে যে সিপিআই শিডিউল থেকে কোনো কারণে কেউ তো বাদ যেতে পারে, কারণ 100% কাভারেজ তো কখনোই আসলে হয় না, কিছু কিছু মানুষ বাদ যায়। ওরা আসলে রিস্ক যখনই এই যে আউটব্রেক হবে বা মহামারী হবে, তখনই আসলে ওই যে যারা অ্যাডাল্ট আছে তাদের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, একটা। আর দুই হলো কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যে একবার যার মিজেলস হয়েছে অথবা যে জীবনে একবার যে ভ্যাকসিনেশন নিছে তার সারা জীবনের জন্য ইমিউনিটি হবে। এটা হলো নিয়ম আর কি, যে একবার হলে সারা জীবন আর হবে না। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো ইমিউনিটি ওই পর্যন্ত রেসপন্স করে না, ফলে তাদেরকে আবার সেকেন্ড টাইম হওয়ার সম্ভাবনা থাকে আর কি, যে আগে হয়েছে অথবা ভ্যাকসিন নেওয়ার পরেও একটা সম্ভাবনা থাকে। এই জন্য একদম অ্যাডাল্টের যে হবে না তা না, ওই যারা কখনো ভ্যাকসিন নেয় নাই একটা গ্রুপ, আর যারা নিছে কিন্তু তাদের ইমিউনিটি পুরোপুরি ডেভেলপ করে নাই, তাদের ঝুঁকি থাকে যে এই অ্যাডাল্ট হলেও তাদের হলো এই হওয়ার সম্ভাবনাটা থাকে। জি, আর আপনি আরেকটা কথা বলছিলেন যে কমিউনিটি বেসড একটা ইমিউনিটি ডেভেলপ করার যে বিষয়টা, সেটার বিষয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান? হ্যাঁ, ওইটার ক্ষেত্রে হলো যেমন আমাদের এক সময় কাভারেজ ছিল যে ডাক্তার সাহেব বললেন যে 95% কাভারেজ। যখন 95% কাভারেজ থাকে তখন সাধারণত আমাদের ওই যে 5% যে পিপুল যারা ভ্যাকসিন নেয় নাই বা নেওয়ার সুযোগ হয় নাই বা কোনো কারণে বাদ গেছে, অথবা প্রান্তিক জনগোষ্ঠী যেখানে আমরা এখনও ভ্যাকসিন হয়তো পৌঁছাইতে পারিনি কোনো একটা কারণে, ওই গ্রুপ অফ পিপুলে কিন্তু ইয়ের থেকে নিরাপদ থাকে। তাদের হলো 95% যদি ভ্যাকসিনেটেড থাকে, অর্থাৎ 95% পিপুল হলো তাদের ইমিউনিটি ডেভেলপ করে গেছে। ফলে এই 95% পিপুল যেহেতু তারা মিজেলস আক্রান্ত হচ্ছে না বা হওয়ার সম্ভাবনা কম, শুধু এখান থেকে আরেকজনের ছড়ানোর সম্ভাবনা কম এটা। অথবা যেটা বলা আছে যে হ্যাঁ, দুই একজনের স্পটিক্যালি কয়েকজন হতে পারে, কিন্তু এই যে মহামারী আকারে বা আউটব্রেক আকারে এইভাবে হওয়ার যেভাবে এখন হচ্ছে সেভাবে সম্ভাবনা কমে যায়। কিন্তু কোনো কারণে যদি এই ইমিউনিটি কমতে থাকে, কোনো কারণে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যেটা আছে, কোনো কারণে হ্যাঁ আমরা যেহেতু এখন হার্ড ইমিউনিটি অ্যাচিভ করে ফেলছি, ওটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, যে 95% যখন অ্যাচিভ করার কারণে অন্য মানুষ ভ্যাকসিন না নিয়েও প্রোটেক্টেড থাকতেছে, তারা ভ্যাকসিন নেয় নাই কিন্তু তাদের মিজেলস হবে না। তো এখন এই কারণেই আমাদের হলো যে ওই মিজেলস হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে, যে এটাকে আমরা বলতেছি যে হার্ড ইমিউনিটি। এই জায়গাটাতে আমি একটু ওনার সাথে বড়দের মিজেলসে অ্যাড করতে যাই। আমরা যদি একটু ইতিহাসটা দেখি, আমাদের ইপিআই এক্সপেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন বা জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এটা শুরু হয়েছিল হামের যে প্রথম ডোজ, এটা 1979 সালের 4 এপ্রিল। কিন্তু দ্বিতীয় ডোজটা কিন্তু তখন শুরু হয়নি, দ্বিতীয় ডোজটা শুরু হয়েছে 2012 সালে। একটু যদি দেখবেন, বলা হয়েছে একটা টিকা দিলে হামের 93% প্রোটেকশন, যদি দ্বিতীয় ডোজ দেন 97% প্রোটেকশন। তাইলে আমাদের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু দ্বিতীয় যে টিকা 2012 পরে তারা পেয়েছে, কিন্তু এর আগে যারা তারা কিন্তু প্রাইভেটলি যদি না দিয়ে থাকে একটা টিকায় পেয়েছে। এইটা বড়দের ক্ষেত্রে একটা রিস্ক রয়ে গিয়েছে, যেটার জন্য বলছে কোথাও কোথাও বড় রোগীও ভর্তি হচ্ছে। আর আমি যেটা বলতে চাই, সবচেয়ে সংবেদনশীল হচ্ছে আমার যারা চিকিৎসক এবং যারা নার্স, যারা ব্রাদার, যারা হাসপাতালে কাজ করছে, একজন হামের রোগীর দেখাশোনা করছে, আমি মনে করি তারা বেশি সংবেদনশীল, কারণ তার একদম সরাসরি সংস্পর্শে আসছে। এবং তাহলে অনেকে আমাকে প্রশ্ন করে, তাহলে কি কোনো চিকিৎসক বিপদমুক্ত বা শঙ্কামুক্ত যদি সে দুটি টিকা নিয়ে থাকে, অথবা ন্যাচারালি যদি তার মিজেলস হয়ে বা স্যার যেটা বলছিলেন তার এগেনস্টে মিজেলস অ্যান্টিবডি আইজিজি ডেভেলপ করে থাকে। এখন আপনি প্রশ্ন করবেন একজন চিকিৎসক কিভাবে বুঝবেন, এত আগে টিকার কার্ড তো থাকে না, উনি কিভাবে বুঝবেন? উনি একটা মিজেলস অ্যান্টিবডি, যদি উনার রেকর্ড থাকে ইটস ভেরি গুড, উনি মুক্ত, উনি সেবা করতে পারবেন হাম রোগীর। যদি কোনো কারণে তার রেকর্ড না থাকে বা উনার মনে না থাকে, উনি একটা টেস্ট আছে মিজেলস অ্যান্টিবডি আইজিজি, এটা করে উনি দেখতে পারেন উনার আইজিজি অ্যান্টিবডিটা আছে কিনা। যদি থাকে উনি সেবা করবেন, যদি না থাকে তাহলে কিন্তু সিডিসি WHO নির্দেশিত একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনে বলা হচ্ছে 21 দিনের জন্য উনাকে একটু বাসায় থাকতে হবে এবং উনাকে একটা হামের ভ্যাকসিন নিতে হবে। 21 দিন, আবার 30 দিন হয়ে গেলে দ্বিতীয় ভ্যাকসিনটা নিতে হবে এবং এরপরে উনি এই সেবাদানে নিয়োজিত হতে পারবেন। কাজে আমরা চিকিৎসকরা বা নার্সরা আমরা কিন্তু খুব কাছ থেকে আমরা হামের রোগীকে সেবা করছি। প্রফেশনাল যারা আছেন, যারা এই পেশেন্টদেরকে ডিল করছেন, তাদের জন্য ইনফরমেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের সাথে একজন দর্শক অনেকক্ষণ ধরে যুক্ত হয়ে আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, বলবো? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, জি বলুন। হ্যাঁ, আচ্ছা, আমার ছেলের বয়স হচ্ছে 11.5। শরীর মানে অনেক খুব দুর্বল, ওর অ্যাডিনোজের প্রবলেম আছে, ঘন ঘন ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে।
তো এখন যে প্রবলেমটা ফিল করছি সেটা হচ্ছে রোজার পর থেকে স্কুলে যখন যাচ্ছে 29 তারিখ থেকে, তখন ওর ওই স্কুলের সিঁড়িতে ওঠার সময় পা ব্যথা করে, খুব ক্লান্ত লাগে, দুর্বল। হ্যাঁ, খুব দুর্বল লাগে ওর। জি এখানে আরেকটা জিনিস হচ্ছে, ও ডিম খেতে চায় না, ডিম খায় না। দুধটা মাঝে মাঝে খাওয়া দাওয়া খায়, কিন্তু খাওয়া দাওয়াটা খুব কম করে। এখন এই যে ওর যে ক্লান্ত লাগাটা বা পা ব্যথা করা, এটা আসলে কি কারণে হচ্ছে একটু যদি বলতেন আপনারা। জি ডক্টর আপনাকে শুনতে পেয়েছেন, আপনি আমাদের সাথেই থাকুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে এটা স্কুল গোয়িং যে বাচ্চা আছে সেই বাচ্চাদের সবারই একই ধরনের কমপ্লেইন থাকে। সাধারণত স্কুলে দেখা যায় সিঁড়ি থাকে, একতলা, দুতলা, তিনতলা, চারতলা ওঠানামা করতে হয়, তারা মাঠে খেলাধুলা করে। এই সময় বাচ্চাদের একটা ব্যথা হয়, এটাকে বলা হয় গ্রোয়িং পেইন বা বাড়ন্ত বয়সী বাচ্চাদের ব্যথা। আমাদের যে লম্বা লম্বা হাড্ডিগুলো আছে, আমরা যখন খুব দৌড়াদৌড়ি করি, এই গ্রোয়িং এজে আমাদের ভেতরে রক্ত তৈরি হয় এবং এই সময় একটু চাবানো ব্যথা হয়। বিশেষ করে দিনের বেলাও হয়, বিশেষ করে রাতে ঘুমানোর সময় হয়ে থাকে। এটা একদমই নর্মাল, এটা স্বাভাবিক। যদি কোনো গিরা না ফুলে এবং কোনো গিরা ব্যথা না করে, এটা পুরো পায়ের মাংসপেশিতেই ব্যথাটা হয়। এটা নিয়ে টেনশন করবেন না। যদি বেশি ব্যথা হয় চিকিৎসকের পরামর্শ নিন। জি, উনি আরেকটা বিষয় জিজ্ঞেস করছিলেন, বাচ্চার খাবারের রুচিটা কম, সেটার জন্য উনি কিছু করতে পারেন কিনা? খাবারের রুচির জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে বাইরের খাবার বন্ধ করা। আমার ঘরের খাবার আমার রোগ প্রতিরোধ ক্ষমতা যে বাড়াবে, আমার যে সবজি, মাছ, মাংস, ডিম, এই যে খাবারগুলা, এগুলা খাওয়া। এখন একটা বাচ্চা যখন বাইরের খাবার খায়, তখন কিন্তু আমার বাচ্চার ঘরের খাবারের প্রতি আর রুচি থাকে না, পেটে গ্যাস হয় এবং দেখা যায় হাইফাই ডায়েট বা না খাওয়ার কারণে, সবজি না কারণে পায়খানা শক্ত হয়ে যায়, তার পায়খানা হতে চায় না, 2-3 দিন পর পর বাথরুম হয়, তার রুচি থাকে না। কাজেই আমার বাচ্চাটাকে ঘরের খাবার যদি দেন, বাইরের ফাস্টফুড বা স্কুলে গিয়ে যে অস্বাস্থ্যকর খাবারগুলো বাইরে বিক্রি হয় ওগুলো না খেয়ে যদি বাসার খাবার দেন এবং স্কুলে যাওয়ার সময় যদি বাসার থেকে আপনি আপনার টিফিনটা দিয়ে দেন, তাহলে বরং ওর জন্যই শুধু বলবো না, ওর বন্ধুর জন্যও যদি টিফিনটা দিয়ে দেন, তাইলেই কিন্তু বন্ধুরা মিলে বাইরের খাবার খায় না। জি, মানে খাবার, যে স্বাস্থ্যকর খাবারগুলো আমাদের বাসায় প্রিপেয়ার করে সেগুলো খাওয়ানোর অভ্যাস করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। খুব জরুরি। জি, মিজলসের ব্যাপারে যেটা প্রশ্ন করতে চাই, এই যে রোগটা হচ্ছে, এটা যদি আমরা ট্রিটমেন্টটা আসলে কিরকম করে করা উচিত? সবারই কি হাসপাতালে যেতে হচ্ছে কিনা? যেহেতু মৃত্যুর সাথে একটা সম্পর্ক আছে, অনেক বাচ্চাই মারা যাচ্ছে, এটা নিয়ে সব প্যারেন্টদের মনে একটা প্রশ্ন আছে, আসলে ট্রিটমেন্টটা কিভাবে হওয়া উচিত? প্রথমে আমি প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই, একদম ঘাবড়াবেন না। এখন প্রত্যেকেরই হয়তো, অনেক ঘরে ঘরেই হয়তো 102 ডিগ্রি 103 ডিগ্রি ফারেনহাইট জ্বর। দেখুন, এখন কিন্তু ভাইরাস জ্বরও হচ্ছে, আর হামের অধিকাংশই কিন্তু বাসাই ভালো হয়ে যায়। তবে জটিলতার দিকে তাদেরকে খেয়াল রাখতে হবে। ওই যে বলেছি যে যদি দেখা যায় একটু ঠান্ডা কাশি, শরীর ব্যথা, এটা কিন্তু নর্মাল সিজনাল জ্বরে থাকে। প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে বাসায় চিকিৎসা সম্ভব। তবে এর অতিরিক্ত যদি চোখে লাল পিচুটি হয়, চোখ লাল হয়ে যায়, চোখে দেখতে অসুবিধা হয়, কানে ব্যথা হয়, কাশি হয়, দেখা যায় নাক দিয়ে সমানে পানি পড়ছে, এই লক্ষণগুলো দেখা দিলে আমরা বলছি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। উনার পরামর্শ মতো উনি যদি সাসপেক্ট করে এটা হামের পেশেন্ট, তাহলে হয়তো ওই বাচ্চাটাকে অন্য বাচ্চাগুলির থেকে একটু আলাদা থাকার পরামর্শ দিবে। হয়তো বেশি বড় বাচ্চা হলে মাস্ক ব্যবহার করতে বলবে, হাত মুখ ভালো করে ধুয়ে রাখতে বলবে সবসময়। তার সাথে 2টা হয়তো ভিটামিন এ ক্যাপসুল দিবে পরপর 2 দিন, তারপরে বয়স হিসাবে, এবং তার পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং এই সাপ্লিমেন্টগুলি দিবে, যাতে বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং বিপদচিহ্ন হচ্ছে কিনা দেখাটা খুব জরুরি। বিপদচিহ্ন কী কী? আমার ফুসফুসে প্রদাহ হয়ে নিউমোনিয়া, আমার মস্তিষ্কে প্রদাহ হয়ে এনকাফালাইটিস, এবং আমার পরিপাকতন্ত্রে প্রদাহ হয়ে অবাধ ডায়রিয়া, শরীর থেকে পানি সব বের হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে বা পানি শূন্য হয়ে যাচ্ছে। এগুলো দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে চলে যেতে হবে, জরুরি বিভাগে, এবং ভর্তি করে চিকিৎসা করতে হবে। জি, অনেক ধন্যবাদ স্যার। এই বিষয়ে আপনি কিছু অ্যাড করতে চান কিনা? যেহেতু অনেক ধরনের সিভিয়ার কমপ্লিকেশনস হতে পারে, সো এই বিষয়ে, ট্রিটমেন্টের বিষয়ে বা মিজলসে যারা কমপ্লিকেশন ভুগছে যে বাচ্চাগুলো, এদের বিষয়ে কিছু বলতে চান? এখন জটিলতার মধ্যে মানে অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্ট অল্পতে ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু খুব কম পার্সেন্ট যাদের এই যে খারাপ ধরনের জটিলতা হতে পারে, যেটা আমরা বিভিন্ন পত্র দেখতেছি বা টিভি মিডিয়াগুলোতেও দেখতেছি যে রাজশাহীতে বা বিভিন্ন জায়গাতে যে আইসিইউর অভাব। আসলে আইসিইউতে খুব কম বাচ্চারই যাওয়া লাগে। যেমন যাদের নিউমোনিয়া হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, অথবা যাদের এনকাফালাইটিস হয়েছে, কনসাসনেস কমে যাচ্ছে, অথবা ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের কার্ডাইটিসও হতে পারে, যদি অথবা যে ডিহাইড্রেশন, ওই যে অনেক ডায়রিয়া হয়ে যে শকে চলে যাচ্ছে রুগী, অথবা আমাদের কার্ডাইটিস হয়েও পেশেন্টের হলো
যে হার্ট ফেলার ডেভেলপ করতে পারে। যদি এই ধরনের সিমটম হয়, এগুলোতে সাধারণত আমাদের আইসিইউ ম্যানেজমেন্ট লাগে, সেটা খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে আসলে লাগে। সুতরাং এই ধরনের যদি সিমটম থাকে, তাহলে এই ক্ষেত্রে ওই যেটা বলে বিপদচিহ্ন বা অ্যালার্মিং সাইন যেগুলি থাকে, তাহলে রোগীকে আসলে হসপিটালে নিতে হবে এবং সেক্ষেত্রে আমাদের হলো স্পেশাল আইসিইউ বা অন্য কোনো ট্রিটমেন্ট লাগতে পারে। সো বেসিক্যালি আপনারা যেটা বলতে চাচ্ছেন, রোগটা যদিও একটু ভয়াবহ আকারে ছড়াচ্ছে, কিন্তু এটা ট্রিটমেন্টটা বেশিরভাগ সময় ঘরে বসে করা সম্ভব হচ্ছে এবং ভালো হয়ে যাচ্ছে। এবং হামের ক্ষেত্রে আসলে প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম, কারণ এটা হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। এটা টিকার মাধ্যমে এই রোগটাকে একদম দমন করে ফেলা যায়। এবং স্যার যেটা বলছিলেন, 95% আমাদের সমাজের 95% শিশুকে যদি আমরা টিকা দিয়ে ফেলতে পারি, আমাদের 100% আর এরকম প্রাদুর্ভাব হওয়ার সুযোগ নাই। তো এই পার্সেন্টেজ রোগীকে আমাদের টিকা আবার এটা এনশিওর। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এত তাড়াতাড়ি খুব ভালো একটা কাজ করেছে। আমার জানামতে আগামীকাল 5 তারিখ থেকে জাতীয় একটা এক্সট্রা ডোজ, এটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি ডোজ বা বলি আমরা ইমার্জেন্সি ডোজ, সবার জানার জন্য বলি, সব বাবা মার জানার জন্য বলি। এই ডোজের সাথে কিন্তু মিজলসের 9 মাস আর 1 বছর 3 মাসের ডোজের কোনো সম্পর্ক নেই। এই ডোজটা যদি বাচ্চা সুস্থ থাকে, যদি বাচ্চা গত 30 দিনের মধ্যে হামের টিকা না নিয়ে থাকে, যদি বাচ্চাটার বয়স 6 মাস থেকে 10 বছরের নিচে থাকে, আমি বলবো টিকা দিন। যদি বাচ্চাটা কখনোই হামের টিকা না নিয়ে থাকে, অথবা একটি টিকা নিয়ে থাকে, অথবা 2টি টিকা নিয়েছে, কোনো অসুবিধা নেই, টিকা দিন। মানে ইররেসপেক্টিভ অফ এনি সিচুয়েশন আসলে টিকাটা নিয়ে নেওয়া। আরও কিছু বিষয় আছে। গত মাসে আপনি আপনার বাচ্চাকে হামের টিকা দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ওই ডেট থেকে 30 দিন পর এই ক্যাম্পেইনের আন্ডারে, ক্যাম্পেইন 1 মাস চলবে, টিকা দিন। এই মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে হয়তো আপনার একটা শিডিউল হামের টিকা আছে, কোনো অসুবিধা নেই। আপনি ক্যাম্পেইন 1 মাস চলবে, এখন ক্যাম্পেইনের টিকাটা দিন। এই তারিখ থেকে 30 দিন পর আপনার শিডিউল টিকা দিন। আপনি এখন অসুস্থ, দয়া করে টিকা দিবেন না, ধৈর্য ধরুন, সেবা করুন, সুস্থ হন, টিকা দিন। আপনার বাচ্চা এখন মিডলসে আক্রান্ত, হামে আক্রান্ত, একদম ভয় পাবেন না। অধিকাংশ হাম বাসার চিকিৎসাই ভালো হয়ে যাচ্ছে। সেবা করুন, ভালো মতো খাওয়া দাওয়া করান, 2টো ভিটামিনের ক্যাপসুল দিন, ভিটামিন সি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দিন, সুস্থ হয়ে যাক। সুস্থ হওয়ার 30 দিন পরে আপনার নিকটবর্তী চিকিৎসককে জিজ্ঞেস করুন যে তাকে টিকা দিতে হবে কিনা, ওনার পরামর্শ থাকলে টিকা দিন। আমরা সব বাবা মাকে অনুরোধ করব, সরকারকে সাপোর্ট করুন। এই প্রাদুর্ভাব থেকে দেশটাকে রক্ষা করুন। এবং যেহেতু প্রিভেনশন করা পসিবল, এখানে শুধু আমাদের কনশাসনেসটা অনেক বেশি। এবং আমি সবাইকে বলতে চাই, দিব টিকা গর্ব দেশ, হামমুক্ত বাংলাদেশ, এটা আমাদের এখন স্লোগান হওয়া উচিত। জি অবশ্যই। এবং আমি যদি একটু করি, সেটা হলো যে এই যে কোভিডের টিকা দেওয়ার পরে বা কিছু কিছু যেমন একটু জটিলতা বিভিন্ন ক্ষেত্রে, যা কারো অ্যালার্জি বেড়ে গেছে বা অন্যান্য ধরনের সমস্যা হওয়ার ক্ষেত্রে মানুষের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। অধিকাংশের ক্ষেত্রে কোনো অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা দেখা দিলেই রোগীরা এসে জিজ্ঞেস করে, তোমার চেম্বার সাইডে কি কোভিডের টিকার জন্য হচ্ছে কিনা। আমি বলি না, কোভিডের টিকার জন্য হচ্ছে না, কোভিডের সেলফ কান এগুলো করতে পারে, কোভিড তো এখনো চলমান। তো সেই ক্ষেত্রে আসলে মানুষের কিন্তু ওনার কথা মতো মেসেজটা পৌঁছে দেওয়া আসলে, যে হামের টিকা বা কোভিডের টিকার জন্য আসলে কোনো জটিলতা বলভাবে আমাদের না পেয়ে আপনারা টিকা সবাইকে মানে উৎসবভাবে আর কি টিকা দেওয়া উচিত। এবং যেটা আমরা বারবার বলতে চাচ্ছি, আসলে ডিজিজটাকে প্রিভেন্ট করা পসিবল যদি আমরা একটু সবাই আগে গিয়ে সচেতন হয়ে টিকাটা নিয়ে নিই। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কাছ থেকে এখন একটু হৃদরোগের বিষয়ে জানতে চাই। আমরা মিজলস নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। আজকে আমি স্পেসিফিক্যালি যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে হার্ট ব্লকের বিষয়টা। খুবই কমন একটা প্রবলেম, স্পেশালি আমাদের যেহেতু অ্যালার্মিংভাবে এই হৃদরোগ বেড়ে যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে। সো হার্ট ব্লকের বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। অনেক সময় দেখা যায় রোগীরা ইসিজি নিয়ে আসে, ইসিজি একটা লেখা থাকে যে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, প্লেট ইন্ট্রিহিউমার ব্লক। তখন এই ব্লকটা দেখে রোগীরা একটু ঘাবড়ে যায়, বলে স্যার এটা আমার কি তাহলে ব্লক হয়ে গেছে। তো এটা একটা ব্লক। অনেক সময় রোগী একটা এত এনজিওগ্রাম কোথাও করছে, ওটা একটা সিডি নিয়ে আসলো, বলে স্যার আমার তো 70% ব্লক, 80% ব্লক বা 90% ব্লক। তাহলে এখানে এক ধরনের ব্লক দেখা যাচ্ছে যে 70-80% ব্লক, আর ওখানে দেখা যাচ্ছে যে রাইট বান্ডেল লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। মানে ব্লক কি শুধুমাত্র টেস্টের মাধ্যমে ধরা পড়ছে, রোগীকে কোনো উপসর্গ থাকতে পারে কিনা? হ্যাঁ, রোগীর অবশ্যই উপসর্গ থাকতে পারে। সাধারণত যে ব্লকের রোগী কি উপসর্গ থাকতে পারে, তাহলে আমি একটু যে 2 ধরনের যে ব্লকটা আসলে ওইটা একটু ক্লারিফাই করে আমি আবার উপসর্গের দিকে আসি। কেন 2 ধরনের ব্লকের উপসর্গ আসলে 2 ধরনের। দেখেন, একটা যেটা আছে যেটা আমরা ইসিজিতে দেখতেছি যে ব্লকটা, সেটা হলো হার্টের ইলেকট্রিক মানে জনিত ব্লক আর কি। ইলেকট্রিক যে সাপ্লাই আছে হার্টের মধ্যে, এখানে কোথাও কোথাও বাধা পায় বা কোথাও অবস্ট্রাকশন হয়, সেটাকে আমরা বলি হলো
ব্লক ওই ধরনের ইলেকট্রিক মানে ব্লক। পালস রেট যেটা আছে সেটা এটা যদি অনেক সময় blockage পালস হয়। রেট কমে যায়, তার সাধারণত যেটা দেখা যায় পালস রেট কমে যায়, তাই ইলেকট্রিক জনিত ব্লক আর কি, সেটা কিন্তু আবার চিকিৎসা আলাদা। এটা যেমন আমরা পেসমেকার বা অন্য কোনো দিয়ে চিকিৎসা করি। আবার এই ধরনের রোগীর আবার সিমটম সাধারণত থাকে, যেহেতু কোনো কারণে হার্ট রেট কমে যায় বা বেশি কমে গেলে রোগী মাথা ঘুরে পড়ে যেতে পারে বা মাথা ঘোরানি ভাব হতে পারে, যে ডিজিনেস আছে বলে আমার একটু মাথাটা তো টলকায়, এই ধরনের সাধারণত যে এই ক্ষেত্রে হার্ট রেটটা কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে যেটা আছে যে এই ব্লক হলেই যে খারাপ জিনিসটা তা না, যেমন কোনো ক্ষেত্রে রাইট বান্ডেল ব্রাঞ্চ জন্মগত থাকতে পারে এই ধরনের। তাই জন্মগত রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি থাকে সেটা অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক, অথবা কোনো কোনো ক্ষেত্রে থাকা যায় এইটার সাথে অন্যান্য রোগ থাকতে পারে, যেমন আমরা হার্টে মনে অনেক সময় ছিদ্র পাই। এই জন্য এই ব্লক হলে তখন অনেক সময় আমরা ইকো করি বা কালার ডপলার করি যে ছিদ্র আছে কিনা দেখার জন্য, যেহেতু এর সাথে একটা গভীর অ্যাসোসিয়েশন আছে, এর সাথে সম্পর্ক আছে। তাহলে এইটা হলো এক ধরনের ব্লকগুলো যেটা আমরা ইলেকট্রিক্যাল ব্লক বলি। আর একটা যে রুগী এনজিওগ্রাম করে যে সিডি বা আমরা এনজিওগ্রাম করার পরে অনেক সময় রুগী জিজ্ঞেস করে স্যার আমার কি রিপোর্ট বা আমার কি অবস্থা, আমার ব্লক কয়টা বা কি ধরনের ব্লক আছে, সেটা আসলে হার্টের রক্তনালীতে ব্লক। এই জন্য রুগীদেরকে অনেক সময় বোঝানোর জন্য আমরা অনেক সময় বলি যে আমাদের বাসায় যেমন হলো রক্তের পানির লাইন থাকে আর ইলেকট্রিক্যাল লাইন থাকে, তো হার্টের মধ্যে এরকম দুই ধরনের, একটা ইলেকট্রিক্যাল লাইন আছে আর একটা হলো রক্তের লাইন আছে। সো বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইমপালসের ব্লক একরকম, আর একটা হচ্ছে যেটা রক্তনালী প্রবাহের যে ব্লক হচ্ছে এই আছে। দুটো। তো এইটা সাধারণত যে আমরা বললাম যেমন এটা ইসিজিতে ধরা পড়লো সাধারণত, আবার এই যে রক্তনালীতে যে ব্লকটা আছে সেটা সাধারণত যে আমরা এনজিওগ্রাম করে সাধারণত কনফার্ম করি। তবে এইসব রোগের ক্ষেত্রে যেটা বললাম উপসর্গ কি ধরনের হতে পারে, এইসব রোগের এই ধরনের ব্লকজনিত উপসর্গের রোগীর সাধারণত বলা যায় আমরা হাঁটতে গেলে, সিঁড়িতে উঠতে গেলে, একটু পরিশ্রম করতে গেলে বুকে চাপ 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 লাগবে। আবার যদি রেস্ট নেই তখন আমার হলো বুকের চাপটা কমে যায়। এইটা হলো আমরা একটা ক্রনিক করোনারি সিনড্রোম বলি। মানে এই ক্ষেত্রে হলো রোগীর ব্লকের মাত্রা আছে, ভিতরে ব্লক আছে এবং ব্লকের মাত্রাটা বেশি, 70-80% উপরে রোগী পরিশ্রম করতে গেলে ব্যথা করে। কখনো দেখা যাচ্ছে ব্লকের মাত্রা কম বা ব্লকের মাত্রা বেশি, কখনো এটা ফেটে যায়। ফেটে গেলে আমাদের হলো রোগী ওইটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটা আমরা হার্ট অ্যাটাক বলি। যে হার্ট অ্যাটাক নিয়ে রোগী হাসপাতালে আসতেছে, অ্যাকুট প্রেজেন্টেশন আর কি যেটা আমরা বলি, যে রোগীর তীব্র বুকে ব্যথা হচ্ছে, সাথে প্রচুর ঘাম দিচ্ছে এবং কখনো রোগী দেখা যাচ্ছে কলাপস করে যেতে পারে। মানে একটা ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসছে, একটা যেটা ইমার্জেন্সি ক্রনিক, সেটা কন্ডিশন, দীর্ঘদিন ধরে একটা ক্রনিক রোগে কন্ডিশন ভুগছে। নিয়ে প্রেজেন্ট করতে পারে, যেটা ব্লক জনিত। যদি ব্লকটা কোনো ফেটে যায় তাহলে ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসতে পারে। সেটা আমরা ওই যে হাসপাতালে ভর্তি করে তখন সেক্ষেত্রে হলো রোগী ওই যে বলছে ঘামটাম হচ্ছে, তখন হাসপাতালে এই ক্ষেত্রে আমাদের চিকিৎসা অন্তত দুই ধরনের হয়। একটা হলো যে আমরা ক্যাথল্যাবে নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে যেটা ব্লকটা নির্ণয় করে দিয়ে আমরা ওখানে ব্লকটা খুলে দিই, সেটাকে আমরা বলছি প্রাইমারি পিসিআই। এবং এই ক্ষেত্রে সবচেয়ে লাভজনক হলো যেহেতু ইউজুয়ালি আমরা 2 ঘন্টা বা 8-10 ঘন্টার মধ্যে রোগী আসলে, এই যে 24 ঘন্টার মধ্যে আসলেও করা যায়, যে রোগীর ব্লক খুলে দেওয়া হচ্ছে তাহলে 100% রক্ত সরবরাহ হচ্ছে এবং রোগীর হার্টের মাসেল যেটা আছে মাসেল ড্যামেজ কম হচ্ছে। এই জন্য এই সংক্রান্ত যদি রোগীর কোনো সিমটম দেখা যায়, অর্থাৎ বুকে তীব্র ব্যথা সাথে ঘাম দিচ্ছে, এই জন্য দেরি না করে যদি হাসপাতালে দ্রুত যাই এবং যে হাসপাতালে আমাদের যে প্রাইমারি পিসিআই করা বা এনজিওগ্রাম করা, মানে ইমার্জেন্সি এনজিওগ্রাম সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে, সেই সব হাসপাতালে যদি যাই তাহলে দ্রুত আমাদের হলো রক্তনালী খুলে দেওয়া যায়। হার্টের মাসেল ড্যামেজ কম হচ্ছে, কেন আমরা মাসেল মানে মিন্স মিনিট এরকম বলে, মিনিট মিন্স মাসেল, অর্থাৎ প্রতিটা মুহূর্ত আসলে গুরুত্বপূর্ণ। যত সময় যাবে তত হার্টের মাসেল ড্যামেজ হবে, এই জন্য এই চিকিৎসা দেওয়া হয়। কোনো কারণে যেসব হাসপাতালে আমাদের প্রাইমারি পিসিআই করা বা এনজিওগ্রাম করার ফ্যাসিলিটিস নাই, সেখানে আমরা একটা দামি ওষুধ দিয়ে দিই, যে ওষুধটা এই যে রক্ত চাকা যেটা জমা হলে সেটাকে ভেঙে ফেলে হার্টের রক্ত সরবরাহ আবার ঠিক করে। সেটা কোনো যেমন আমাদের জেলা লেভেলে বা কোনো মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমাদের এনজিওগ্রাম ফ্যাসিলিটিস নেই, সেখানে চিকিৎসা আমরা করে থাকি সাধারণত। আর এই যে ক্রনিক করোনারি সিনড্রোম, যেটা ক্রনিক যেটা বললাম ব্যথা হচ্ছে, যে প্রতিষ্ঠিত ব্যথা হয়, এইসব রোগীর ক্ষেত্রে সাধারণত আমরা যে দেখি যে সাধারণত আমরা ওষুধ চিকিৎসা দিই প্রথমে, অনেক সময় ওষুধের রেসপন্স করে। আর যদি ওষুধের রেসপন্স তো যদি দেখা যায় যে অপটিমাম, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ওষুধ দেওয়ার পরেও রোগীর হাঁটতে গেলে বা পরিশ্রম করতে গেলে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তখন আমরা রোগীর এনজিওগ্রাম করে এই যে ব্লকটা পাওয়া যায়, ব্লকটা আমরা রিং লাগাই দিই, ওই ব্লকটা ছুটাই দিই। এইভাবে সাধারণত চিকিৎসা করা হয়। কোনো ক্ষেত্রে যদি রিং লাগানোর বা রিং বেশি সংখ্যা হয়, তা খরচ বেশি হয়ে যায়, অথবা দেখা যায় যে এই যে ব্লকের পাশাপাশি রোগীর অন্য সমস্যা আছে, যেমন ভালভের সমস্যা আছে বা ছিদ্র আছে, তখন এই রোগীকে কখনো আমরা বাইপাস সার্জারিতে পাঠাই থাকি, কখনো তা বাইপাস সার্জারি চিকিৎসা করা হয়। তার মানে অ্যাকিউট ইমার্জেন্সিগুলোতে আসলে আমাদের টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যত শর্ট ডিউরেশনের মধ্যে আমরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসাটা নিতে পারছি, তত তার রিকভারি বেশি হচ্ছে। কিন্তু ক্রনিক কন্ডিশনগুলোতে আসলে টাইম থাকলেও ট্রিটমেন্টের অপশনটা আপনারা ডিসাইড করছেন যে কার রিং লাগবে বা কার বাইপাস, অথবা কোনো রোগী ওষুধপত্র রাখা যাবে কিনা। জি স্যার, এই ফ্যাসিলিটিসগুলো তো নিশ্চয়ই সবগুলো হাসপাতালে অ্যাভেলেবেল আছে। কোন হাসপাতালগুলোতে আসলে অ্যাকিউট ইমার্জেন্সির জন্য রোগীরা যেতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। কোন জায়গায় বলছে প্রাইমারি পিসিআর আসলে সুবিধা আছে,
যেমন আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শুধু সকাল 8টা থেকে একদম রাত 8টা পর্যন্ত এই আমরা প্রিমিয়ার পিসিআই করি ডেলি, শুধুমাত্র ছুটির দিন শুক্রবার বাদে, আর রাতের বেলা একটু বন্ধ থাকে। এখানে আরটু যে সুবিধা, এই প্রাইমারি পিসিআই এই যে রোগীর এনজিওগ্রাম করা, তারপর রিং বসানো, এইটা কিন্তু মোটামুটি 1,30,000 থেকে 40,000 টাকার একটা খরচ আছে। কিন্তু এই খরচের মধ্যে আমাদের 70-80,000 টাকার যে রিংয়ের দামটা আছে, এই রিং কিন্তু গভর্নমেন্ট থেকে প্রপারলি ফ্রি দেয় আমরা। সুতরাং এই সুবিধাটা আছে। সুতরাং যদি কেউ সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যদি ভর্তি হতে পারে, সেই রোগী সাধারণত আমরা এনজিওগ্রাম করে যে প্রাইমারি পিসিআই করে দিই, এবং সেক্ষেত্রে সে সাধারণত একটা রিং সাধারণত লাগলে ওই রিং সাধারণত ফ্রি দেওয়া হয়। এই একটা সুবিধা আছে। এছাড়া অন্যান্য প্রাইভেট সেন্টারে কিছু, যেমন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অথবা ল্যাবইড হাসপাতাল অথবা ইউনাইটেড হাসপাতাল অথবা এই যে ইভার কেয়ারে, এই যেগুলো এই কিন্তু সুবিধাটা আছে যে প্রাইমারি পিসিআই করা, বা কোনো আরও কিছু সেন্টার আছে, ছোটো সেন্টারও এগুলো প্রাইমারি পিসিআই করা এখন এই সুবিধা আছে। আর বাইরের ক্ষেত্রে চিটাগং মেডিকেল কলেজ, এখন সিলেট মেডিকেল কলেজও এই যে গভর্নমেন্ট ফ্রি স্ট্যান্ড বরাদ্দ করছে আর কি, এই সিলেট মেডিকেল কলেজে এরকম সুবিধা আছে। আর প্রাইভেট কিছু সেন্টার আছে কিন্তু ঢাকার বাইরেও, ওখানে কিন্তু কিছু সেন্টারে আছে যাদের এই প্রাইমারি পিসিআই করার সুবিধা আছে। অর্থাৎ আমাদের এখনকার যেটা আছে সুবিধা, সেটা হলো কিছু সবচেয়ে প্রথম হলো ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। এখন যে ম্যান পাওয়ার বা এক্সপার্ট কার্ডিওলজিস্ট হয়ে গেছে অনেক জায়গাতেই, যারা আসলে প্রাইমারি পিসিআইতে জন্য তাদের স্কিলড আছে বা তারা দক্ষ। এবং এখানে আমি একটা জিনিস জানতে চাই, যেহেতু আমার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উল্টো পাশে আমার বাসা, আমার জানার ইচ্ছে হলো যে রাত 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে সার্ভিসটা আছে। রাত 8টার পরে যদি কেউ আসে, তাহলে তার ম্যানেজমেন্টটা কি হবে? আচ্ছা, তার ম্যানেজমেন্টটা হবে, একটা হলো তার ম্যানেজমেন্ট দুই ধরনের। একটা হলো যে ওই সময়টা আসলে 8টার পরে সাধারণত আমরা যে রক্ত যে জমাট বাঁধে, ওই যে আমরা থ্রোম্বোলাইটিক্স বলি আর কি, হ্যাঁ, স্টেটোকাইনেজ বা টেনেক্টিপ্লেজ দেওয়া আছে, এগুলো একটু কস্টলি টেনেক্টিপ্লেজ, সেগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। এখন একটা সুবিধা আছে যে এই টেনেক্টিপ্লেজ দেওয়ার পরের দিন একটা ট্রিটমেন্ট আমরা অনেক সময় ক্যাথল্যাবে যে আমরা করি, সেটা হলো ফার্মাকো ইনভ্যাসিভ বলে। অর্থাৎ আমরা ফার্মাকো মানে যে ওষুধ দিলাম প্রথমে, তারপর ইনভ্যাসিভ মানে এনজিওগ্রাম করে তখন তার করে ব্লক ছুটাই দেওয়া হয়, পরদিনও সেই অপশনটা আছে। কিন্তু সেটা সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে টাইমটা প্রাইমারি পিসিআই করি, সেই ক্যাথল্যাবে আমরা এটা করি। কিন্তু ওই যেটা আসলে সারা ওই যে 24 আওয়ার্স রাউন্ড দ্য ডে আর নাইট, এইটা আসলে এখনো চালু করে, কিন্তু আমাদের ভবিষ্যতে আছে যে আমরা এটা হয়তো প্রাইভেট জায়গাগুলোর কথা বললেন, ওই জায়গাগুলোতে কি 24 ঘন্টা এটা চালু আছে? হ্যাঁ, কোনো সেন্টারে 24 ঘন্টা চালু আছে। এখন যেটা আছে ওই সব সেন্টারে আসলে কোন সেন্টারে 24 ঘন্টা চালু আছে? 24 ঘন্টা সাধারণত আমরা যেটা বুঝি, যেমন ল্যাবইড হাসপাতালে, এখানে অনেক সময় যে যদি রাত্রে 10টা 11টাও যদি কারো ব্যথা ওঠে, সে চলে গেলে ওদের সাধারণত কনসালট্যান্ট মানে যেখানে ইনভেসিভ প্রসিডিউরের সুযোগ নেই, সেখানে মেডিসিনটা ব্যবহার করে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আসলে করা যাবে। জি, অনেক ধন্যবাদ। আমরা এখন আসলে একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি থাই বেবি ডাইপার স্বাস্থ্যগত অনুষ্ঠানে, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর তৌফিকুর রহমান ফারুক এবং অধ্যাপক ডক্টর সালাউদ্দিন মাহমুদ। ভাই, আপনার কাছে অলরেডি আমাদের একজন দর্শক কোয়েশ্চেন করেছেন নিউট্রিশনের ব্যাপারে। সো আমি দেখতে পাচ্ছি আপনি বাচ্চাদের নিউট্রিশন নিয়েও কাজ করছেন। সো এটা খুবই একটা, আমি বলবো যে রেইজিং একটা ইস্যুস, যেহেতু আমাদের প্রায় মারা একটা কমপ্লেন করে থাকে বাচ্চা হয়তো খাচ্ছে না। এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওবিসিটির একটা ইস্যু। এগুলো সব কিছুই কিন্তু নিউট্রিশনের সাথে একটা রিলেশন আছে। সো বাচ্চাদের নিউট্রিশন আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং সে কীভাবে একটা প্যারেন্টস তার বাচ্চাকে ভালোভাবে হেলদি নিউট্রিশন দিয়ে স্বাস্থ্য ভালো রাখতে পারে, সে বিষয়ে একটু জানতে চাই। চমৎকার প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে অপুষ্ট বাচ্চা বা যেসব বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এটার সাথেও কিন্তু এখন রিসেন্ট মিজলস চলে আসছে, কারণ যারা অপুষ্ট বেশি তারাই বেশি আক্রান্ত হচ্ছে, এবং যাদের দেখা যাচ্ছে 2টো টিকা, ইভেন একটা টিকা দেওয়া থাকলেও আক্রান্ত হচ্ছে। কাজে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা খুব জরুরি, এবং একটা বাচ্চা যখন অপুষ্ট হয়ে যায় তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অপুষ্টি জিনিসটাকে আমি বয়সের দুভাগে ভাগ করবো। একটা হচ্ছে প্রথম থেকে 2 বছর এই সময়টা, আর তারপরে হচ্ছে একটু বড় বাচ্চাদের পুষ্টি। তো প্রথম দিকে 1 থেকে 2 বছরের যে অপুষ্টি বলা হয়, এটাকে সাধারণত সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, এটাকে বাংলায় বলা হয় মারাত্মক তীব্র অপুষ্টি। আরেকটা আছে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন, এটাকে বলা হয় মাঝারি তীব্র অপুষ্টি। এটা এই প্রথম 6 মাস থেকে 2 বছরের মধ্যে হয়ে থাকে। এটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণটা কিন্তু শুরু হবে মা থেকে। আপনি যখন সকালে বের হবেন রাস্তায়, আপনি দেখবেন যে সারিবদ্ধভাবে সবাই
গার্মেন্টসে কাজ করতে যাচ্ছে এবং মোস্ট অফ দ্য ফিমেলস আর দেয়ার, এবং তারা দেখা যায় একটা বড় শিফটে কাজ করে এবং তাদের ঠিকমতো তাদের যে বড় বাচ্চা হওয়ার পরে যে লিভটা এটাও তারা পর্যাপ্ত পায় না। আবার তারা দেখবেন খুব অল্প বয়সেই মা হয়ে যাচ্ছে, আবার দেখবেন পরপর 2-3টা বাচ্চা হয়ে যাচ্ছে। তো এই কারণগুলা কিন্তু মা একটা অপুষ্ট মা তো একটা অপুষ্ট বাচ্চারই জন্ম দেবে, তাহলে ওখান থেকেই আমাদের ঠিক করতে হবে। এরপরে আসেন বাচ্চা হওয়ার পরেই দেখা যায় একটু চিনির পানি, মিষ্টি পানি, এগুলো একদম নিষেধ। জন্মের পরই 1 ঘন্টার মধ্যে বাচ্চার বুকের দুধ এস্টাবলিশড হতে হবে, মায়ের বুকের দুধ, এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ। দেখা যায় 2-3 মাস হলেই আশেপাশে আমাদের শত্রু হচ্ছে নানি আর দাদি, তারা সব সহ্য করতে পারে, কিন্তু নাতির কান্না তারা সহ্য করতে পারে না। তখনই তারা বলে বাইরের কোটা একটা নিয়ে আসি বাচ্চা কাঁদতে, আসলে ওরা পেটের ব্যথায় কাঁদে। তো এই কারণে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, এবং 6 মাস পরে যদি পারিবারিক খাবার করা। এখন আবার বিপত্তি, 6 মাস শুরু হওয়ার আগেই আশেপাশের মানুষ বিচলিত হয়ে যায়, তাকে একটু 2টো আঙ্গুর, একটু সেরিলাক, একটু সুজি, মানে দেখা যায় যে 6 মাস পুরো হওয়ার আগেই বাড়তি খাবার শুরু করে। আবার শুরু হওয়ার কথা পারিবারিক খাবার, নরম ভাত, নরম খিচুড়ি, নরম সবজি, নরম মাছ, এগুলা দিয়ে। কিন্তু পারিবারিক খাবারের বাইরে গিয়ে দেখা যাচ্ছে এই সমস্ত বাইরের খাবার খাওয়াতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আসি এখন বড় বাচ্চাদের মধ্যে, বড় বাচ্চারা বাইরে যাওয়ার সময় টাকা ছাড়া ওর স্কুলেই যাবে না, ওরা বাইরে টিফিন খাবে, বন্ধুবান্ধব কে কত বেশি টাকা নিয়ে আসে এটা ওদের মধ্যে ফাইট, যুদ্ধ। কিন্তু বাসার থেকে কেউ টিফিন দেওয়ার চেষ্টা করে না, কারণ বাবা মা দুইজনই ব্যস্ত থাকে। তো সে কারণে ওবেসিটি ডেভেলপ করে। বলা হয় কারো বিএমআই, বডি মাস ইন্ডেক্স যদি মোর দ্যান 85th পার্সেন্টাইল হয় এটাকে বলা হয় ওভারওয়েট, আর যদি মোর দ্যান 95th পার্সেন্টাইল হয় তখন এটাকে বলা হয় ওবেস। ওবেসিটির কিন্তু অনেক রকম কমপ্লিকেশন, আপনারা জানেন লিভারে চর্বি জমে যায়, রক্তে চর্বি জমে যায়, ওনার হার্টে চর্বি জমে যায়, নালীগুলা সরু হয়ে যায় চর্বি জমে, হার্ট স্ট্রোক পর্যন্ত হতে পারে। সো অনেক সমস্যা। তার মানে আমরা যে ম্যালনিউট্রিশন বলতে সবসময় চিন্তা করি যে রোগা শুকনা বাচ্চারাই শুধু ম্যালনিউট্রিশনে ভুগছে, তা কিন্তু না। যারা ওবিস হয়েছে বা ওভারওয়েট হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যালনিউট্রিশন হচ্ছে। সো এই ম্যালনিউট্রিশনটা যেরকম একটা রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে যেরকম একটা ইফেক্ট করছে, যারা ওভারওয়েট বলেছেন আপনার বেশ কিছু সমস্যা ফেস করছে, বাচ্চাদেরটা তো আপনি বলে দিন একটু ফ্যামিলি প্ল্যানিং যাতে করে, বার্থ স্পেসিংটা যাতে ঠিক মতো রাখে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যাতে করে, এগুলো যাতে সবাই খেয়াল রাখে। কিন্তু ওভার নিউট্রিশন যেটা হয়ে যাচ্ছে বা ওবিসিটি যাদের হয়ে যাচ্ছে, তাদের এটা প্রিভেনশনের জন্য একটু আমাদের প্যারেন্টসদের এনকারেজ করে কি বলতে? একদম বাসায় ফিরতে হবে, বাসার খাবার খেতে হবে, বাইরে কোথাও গেলে বাসার থেকে টিফিন নিয়ে যেতে হবে। বাইরের খাবার, বাইরের যে ফাস্টফুড, বার্গার, চিপস, চকলেট, কোক, ড্রিঙ্কস, এই জাতীয় খাবার, যে চিনি জাতীয় যে খাবারগুলো একদম পরিহার করতে হবে। আর বাইরে খেলাধুলা করতে হবে। সবাই ডিভাইস ডিপেন্ডেন্ট, টিভি বলেন, মোবাইল বলেন, কম্পিউটার বলেন, সব কাজগুলো এখানেই করতে চায়, তাদের দুনিয়াটা এখানেই। তার বাইরে যে একটা মাঠ আছে সেই মাঠে খেলা যায়, দৌড়ানো যায়, আর্লি টু বেড আর্লি টু রাইজ। দেখা যায় মোস্ট অফ দ্য চাইল্ড যারা ওবেস এরা রাতে ঘুমাচ্ছে 2টা-3টার সময়, সকালে ঘুম থেকে উঠছেন, পর্যাপ্ত ঘুম হচ্ছে না। তাহলে এই বাচ্চা সকালের এক্সারসাইজ করছে না। আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় আমরা সকালে উঠে বাবার সাথে আমরা দৌড়াতে যেতাম, বাবা নিয়ে যেত আমাদের, ঘুমাতে দিত না। ফুড যেরকম কন্ট্রোল করতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা এবং প্রপার রেস্ট, এটাকে কম্বাইন করে আসলে হেলদি থাকাটা ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটু কার্ডিয়াক রোগীদের, যাদের স্পেশালি হার্ট ব্লক বলে থাকি, যে কোনো কার্ডিয়াক রোগে যারা ভুগছেন তাদের রিস্ক ফ্যাক্টরগুলো সম্পর্কে একটু জানতে চাই, এবং সাথে সেটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারে ওই বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ। আমরা সাধারণত ওই যে হৃদরোগ বলতে ব্লকজনিত হৃদরোগী বেশি বসে থাকি। এছাড়া যে জন্মগত হৃদরোগ আছে, বাহ্যজনিত হৃদরোগ আছে। যেহেতু ব্লকজনিত হৃদরোগ আছে, স্বাভাবিক কোশ্চেন আসে যে ব্লক আসলে কেন হয় বা কাদের বেশি হয়। যে একটা বলা আছে যারা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা যাদের ছেলেদের সাধারণত ব্লক বেশি হয়। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সব কিছুর উপরে, সেটা হলো যদি ফ্যামিলিতে কারো হৃদরোগ থাকে। আমরা বলে থাকি যে ফ্যামিলিতে কারো যদি এনজিওগ্রাম করা আছে, ব্লক পাওয়া গেছে, অথবা রিং বসানো আছে, বাইপাস সার্জারি করা আছে। এখন ফ্যামিলি বলতে আসলে আমরা কি বুঝি? ফ্যামিলি বলতে হলে মা, বাবা, ভাই, বোন, তারপরে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে যে মামা, ফুপু, এরকম চাচা, এদের যদি কারো দেখে এই যে সমস্যাগুলো থাকে, বা কারো হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, এই যদি থাকে তাহলে তাদের কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি। এটা খুব গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর। সেই ক্ষেত্রে তাদের কিন্তু ছোটবেলা থেকে সচেতন হতে হবে, যেহেতু তাদের ব্লক হওয়ার সম্ভাবনা টেন্ডেন্সি বেশি। এছাড়া দেখা যায় যাদের ডায়াবেটিস বহুদিন ধরে অনিয়ন্ত্রিত থাকে, উচ্চ রক্তচাপ থাকে, অনিয়ন্ত্রিত থাকে, অথবা ধূমপান করে, অথবা আমরা বলি রক্তের কোলেস্ট্রলের মাত্রা বাড়তে থাকে, অথবা যেটা একদম কথা হলো যে ওবেসিটি, যে ওজন বেশি থাকে, অথবা দেখা যায় সেডেন্টারি লাইফ স্টাইল, যেটা কথা হলো সারাদিন বসে বসে ডিভাইস বা মুভমেন্ট কম করতেছে, সারাদিন অ্যাক্টিভিটি কম, এদের হলো এটা সম্ভাবনা বেশি থাকে। অথবা আমরা কোনো কোনো ক্ষেত্রে বলি যে এখন যেমন ইয়ং পেশেন্ট যারা আছে, যাদের হয়তো এই সমস্যাগুলো নাই কিন্তু এই যে হৃদরোগ হচ্ছে,
তো কোনো কোনো তাদের হোমোসিস্টিন আছে আমরা বলি বা লাইপোপ্রোটিন বলি, কিছু কিছু রক্তের উপাদান আছে, এগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু তাদের এই ব্লকজনিত হৃদরোগের সমান থাকবে। আর একটা জিনিস হলো যেটা হলো আমাদের মানে দেশের ইয়াংদের ক্ষেত্রে মেটাবলিক ডিসঅর্ডার গুলো বেশি হওয়ার কারণে, মেটাবলিক ডিসঅর্ডার মানে সেটা কিছু কিছু একদম নোভেল রিস্ক ফ্যাক্টর বলি আমরা, যেহেতু এগুলো তো রিস্ক করে, এগুলো এই রিস্কের মানে আমাদের যে নর্মাল যে রিস্কগুলো আমরা সাধারণত পাই আর কি, কনভেনশনাল রিস্ক, এর বাইরে হলে এগুলো একটু নোভেল রিস্ক ফ্যাক্টর আর কি এগুলোতে। এছাড়া আটটা দুইটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদের দেশের ক্ষেত্রে সেটা হলো শব্দ দূষণ আর হলো বায়ু দূষণ। এটা সবাই মানুষ এটা আক্রান্ত হয় হৃদরোগে। হ্যালো, শব্দ দূষণের ক্ষেত্রে যে আমরা যে হর্ন বাজাই, এছাড়া বিভিন্ন ধরনের যে কলকারখানা তৈরি করে। আর একটা যেটা তৈরি করতে সেটা হলো যে বায়ু দূষণ, যে পলিউশন বলা হয়, ঢাকা শহরের বায়ু পৃথিবীর সবচেয়ে দূষিত। আর একটা যেটা ওই যে কথা হলো সেটা হলো স্ট্রেস। আর এর মধ্যে একটা যে কথা বলে সেটা বাচ্চারা যে টাইমে আমাদের বলে অ্যাডাল্ট একটা ইয়ের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, আর বাচ্চাদের ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা ঘুমাইতে হবে, প্রপার ঘুম। এখন যদি আমি এই ঘুমটা যদি না হয়, সাথে সাথে আমাদের অসমোপযোগিতা, স্ট্রেস, যে টার্গেট ফিল আপ, যে আমাদের লক্ষ্য, যে এটা আমার টার্গেট অ্যাচিভ করতে হবে, গোল অ্যাচিভ করতে হবে, এই যে সব কারণেই আমাদের হলো এই যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এটা যেন ব্লকও যেমন তো হয়, আবার এই যে স্ট্রেসের কারণে আমাদের কিন্তু এই যে রক্তনালী যেটা ব্লক আছে সেটা ফেটে যায়, অল্প বয়সে হার্ট অ্যাটাকও করতেছে। এইগুলো সাধারণত আমাদের যে রিস্কগুলো আছে, এই রিস্কগুলো যে এমন হতে পারে যে যত বেশি রিস্ক ফ্যাক্টর থাকবে তত ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমাদের লাইফস্টাইলটা যেটা বারবার আমরা বুঝি, আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল আছে সেটাকে ব্যালেন্স করে চললে স্পেশালি এই ক্রনিক যে ডিজিজগুলো আছে সেগুলোকে আসলে কন্ট্রোল করা যাচ্ছে, স্পেশালি ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটাকে কম্বাইন করে যাতে আমরা ওটা খেয়াল করি। লাইফস্টাইল মডিফিকেশন যেটা, সেটা সব গুরুত্বপূর্ণ। যে এগুলো যেগুলো রিস্ক ফ্যাক্টরগুলো বলে সেটা কন্ট্রোলই করতে হবে, সাথে সাথে এই যে বলে ওজন নিয়ন্ত্রণ করার জন্য খাবার দাবার, তারপর ধূমপান না করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো এবং প্রপার রেস্ট হলো, দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা, এগুলো আমাদের হৃদরোগ প্রতিরোধ করতে হেল্প করবে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, খুব অল্প সময় আছে, কিন্তু যেহেতু মিজেলস আউটব্রেক চলছে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রিভেনশন, যেটা আমরা বারবার বলছি, ইনফেকশাস ডিজিজে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সো ভ্যাকসিনেশন ছাড়াও আসলে আর কোনো ওয়ে আছে কিনা এই স্প্রেডটাকে প্রিভেন্ট করার জন্য, এবং স্পেশালি স্কুল গোয়িং বাচ্চাদের, যেহেতু বাচ্চাদের রোগটা বেশি হয়, তাদের জন্য কোনো অ্যাডভাইস আছে কিনা? আচ্ছা, চমৎকার প্রশ্ন। আসলে আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানতে হবে কারা আসলে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বয়স কত, তাহলে তাদেরকেই আমাদের যত্ন নিতে হবে সবার আগে, তারা হাম দ্বারা আক্রান্ত না হয়। একটু ভয়াবহ ব্যাপার হচ্ছে 90% বাচ্চা যারা হাসপাতালে ভর্তি হচ্ছে এদের বয়স 2 বছরের নিচে, মোস্টলি 9 মাস থেকে 2 বছর, তারপরে গ্রুপটাই হচ্ছে 6 মাস থেকে 9 মাস। তাহলে আমার এই আর্লি পিরিয়ডে, ইভেন আমরা 6 মাসের নিচেও আমাদের শিশু হাসপাতালে বাচ্চা পেয়েছি যারা হাম দ্বারা আক্রান্ত। তাহলে আমরা কিন্তু মোটামুটি তাহলে এই গ্রুপটাকে আমাদের টেক কেয়ারটা বেশি করতে হবে, সাথে স্কুল গোয়িং তো আছেই। তো প্রথম 6 মাসের টেক কেয়ার একটু আগে আমি বলেছি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, কারণ আমার মিজিলসের অ্যান্টিবডি বুকের দুধের মাধ্যমে আসছে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। 6 মাস পুরো হলে পুষ্টিকর খাবার, নরম ভাত, নরম খিচুড়ি, সবজি, ডিম, মাছ নরম করে হলো। এরপরে যখন আমার বাচ্চারা বড় হবে, স্কুলে যারা একটু বড় বাচ্চা যারা স্কুলে যাচ্ছে, এদেরকে কিন্তু অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলতে হবে এবং হাত মুখ সবসময় ধুতে হবে। এবং কারো যদি কখনো আমাদের দেখা যায় একটা টেন্ডেন্সি, তাদের সিটি পরীক্ষা থাকে, একটা টেস্ট থাকে, স্কুল টেস্ট থাকে, বাবা মারা একটু জ্বর আসলেও দেখা যায় একটু ওষুধ খাইয়ে সাপোজিটরি দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। সব বাবা মাদের প্রতি হাত জোর করে অনুরোধ, দয়া করে আপনারা এই হামের প্রাদুর্ভাবে এই কাজটা করবেন না। আপনারা যদি বাচ্চার কোনো রকম জ্বর, গা ব্যথা বা কিছু থাকে, দয়া করে আপনারা বাসায় থাকুন, আপনাদের স্কুল কর্তৃপক্ষকে জানান। আপনার স্কুল কর্তৃপক্ষকে সরকার থেকে বলা আছে এই ধরনের জ্বরজারিতে কিন্তু বাচ্চা স্কুলে আসবে না। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষেরও কিন্তু করণীয় অনেক কিছু আছে। তারা প্রত্যেকটা স্কুলের সাথেই চিকিৎসক নিয়োজিত থাকে, তারা দেখবে মাঝে মাঝে। করোনা পিরিয়ডে আমরা দেখেছি মানুষের জ্বর মেপে মেপে বাচ্চাদেরকে স্কুলে অ্যালাউ করা, এই দিকে কিন্তু তাদেরও ভূমিকা আছে। আরেকটা কথা, জনসমাগম। দেখা যায় দাওয়াতে যাচ্ছে বা একটু বড় বাচ্চা যারা 8-9 বছর, তারা একটু দেখা যায় 7-8 জন বন্ধুবান্ধব মিলে একটা গ্রুপ মিলে, এই সময়ে গ্রুপ মিটিংগুলো অ্যাভয়েড করতে হবে। জনসমাগমে যাওয়া যাবে না, মাস্ক ব্যবহার করতে হবে, হাত মুখ নিয়ম মতো ধুতে হবে, তাইলে কিন্তু এই হাম থেকে রক্ষা পাবে। তবে একটা কথা, পরিবারে কেউ যদি হাম দ্বারা আক্রান্ত হয় তাহলে ওই বাচ্চাটা কি আক্রান্ত হতে পারে? অবশ্যই পারে, যদি 2টো ভ্যাকসিন দেওয়া থাকে সম্ভাবনা কম, কিন্তু এখন 2টো ভ্যাকসিন নিয়েও কিন্তু অল্প সংখ্যক বাচ্চা হচ্ছে, কিন্তু হচ্ছে আক্রান্ত।
তাহলে উপায় কি? উপায় হচ্ছে ওই বাচ্চাটিকে অন্যান্য বাচ্চা থেকে একটু আলাদা করে দিতে হবে। মানে সহজ করে বললে আসলে আইসোলেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ রোল জরুরি, প্লে করে খুব জরুরি। এবং ডিসটেন্স মেইনটেইন করা, যেগুলো আমরা আসলে একদম। করোনার সময় করেছি, সেম জিনিস, ডিসটেন্সটা মেইনটেইন করা, হ্যান্ড ওয়াশ করা, মাস্ক ব্যবহার করা, যাতে একদম, ছড়িয়ে না যায়। একদম। লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যেহেতু ছোঁয়াচে রোগ, ইনফেকশাস রোগের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক সময় হাসপাতালে কিছু কিছু ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস থাকতে পারে, কোথায় গেলে আসলে মিজলসের ট্রিটমেন্টটা ঠিকমতো নিতে পারেন বা এরকম কোনো রেস্ট্রিকশনস আছে? হামের প্রাদুর্ভাবের একদম প্রথম শেষের দিকে দিকে খুব ছোট করে বলতে হবে। আপনাকে ধন্যবাদ। হামের প্রাদুর্ভাবের প্রথম দিকে কিন্তু আসলে, কারণ জানেন যে এটা একটা ইনফেকশন, আপনি বলেছেন ওরা একটা হাঁচি কাশি, একটা আক্রান্ত বাচ্চা, হামের বাচ্চা হাঁচি কাশির সাথে একই সাথে 15 থেকে 18টা বাচ্চাকে সে এক হাঁচি কাশি দিয়ে আক্রান্ত করে ফেলতে পারে। তো এতটা সংক্রামক এটা বলেছে, এটা কোনো কোনো ক্ষেত্রে করোনা থেকেও এই সংক্রামক সেটা বেশি। এখন তাহলে এদেরকে তো যখন অসুস্থ হয়ে যাবে কোথায় যাবে? এখন কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পষ্ট পদক্ষেপে বড় বড় যে হাসপাতালগুলো আছে, ঢাকা মেডিকেল কলেজ, সংক্রামক ব্যাধি হাসপাতাল, আমাদের বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, তারপর মুগদা হাসপাতাল, বড় বড় যে হাসপাতালগুলো সবগুলোই কিন্তু আলাদাভাবে হামের ওয়ার্ড খোলা হয়েছে। শুধু আমি যদি মডেল হিসাবে আমাদের হাসপাতালটাই চিন্তা করি, আমাদের হাসপাতালে বর্তমানে 44 বিছানার একটা হাম ওয়ার্ড আছে। সেখানে শুধু হাম ওয়ার্ডই না, আমাদের এখানে 2টো ভেন্টিলেটর মেশিন, 5টা সিপ্যাপ মেশিন এবং 20টা বাবল সিপ্যাপ মেশিন আছে, যেখানে মুমূর্ষু বাচ্চাদেরকেও আমরা চিকিৎসা দিতে পারছি। এরকম প্রত্যেকটা হাসপাতালে আমার জানা মতে এখন যেখানে যেখানে ভেন্টিলেটর প্রথম দিকে ছিল না, যেমন রাজশাহীর দিকে আপনারা শুনেছেন, ওখানেও কিন্তু সরকার ভেন্টিলেটর ব্যবস্থা করেছে। কাজে এরা কিন্তু খারাপ রোগীদের ক্ষেত্রে, বেশিরভাগ রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কাজে বাবা মাকে অনুরোধ করব, আপনারা মন খারাপ করবেন না, আপনারা ভয় পাবেন না, আপনারা চিকিৎসককে শরণাপন্ন হন এবং বিপদচিহ্নগুলো দেখুন। যদি বিপদচিহ্নগুলো দেখা দেয়, সাথে সাথে হাসপাতালে যোগাযোগ। অনেক ধন্যবাদ। আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করেছি এবং মূল কথা যেটা, সেটা হচ্ছে একটু সচেতন হয়ে যাতে জ্বর হলে সেক্ষেত্রে বাচ্চার বিষয়টা খেয়াল রাখেন যে তার ডেঞ্জার সাইড ডেভেলপ করছে কিনা এবং বাসায় যাতে প্রপারলি যত্ন করেন, পুষ্টিটা যাতে ইনশিওর করেন এবং যেটা আমরা বারবার বলছি আইসোলেশনটা যাতে মেনটেন করেন, সেটা ঘরে হোক বা স্কুলে হোক। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডক্টর তৌফিকুর রহমান ফারুক এবং ডক্টর সালাউদ্দিন মাহমুদ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করছি আপনারা শুনেছেন এবং চেষ্টা করবেন এই বিষয়গুলো মাথায় রেখে বাচ্চা যত্ন করার জন্য। আমরা থাই বেবি ডায়াপার স্বাস্থ্যকথা অনুষ্ঠান থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।